আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো ৮ ডিসেম্বর, সোমবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: অস্তিত্ব নেই এআইইউডিএফ এর, দাবি আলগাপুর কাটলিচুড়া কেন্দ্রে কংগ্রেস প্রার্থী প্রত্যাশী আলিমুদ্দিনের। শ্রীভূমিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বিভ্রান্তি, সোচ্চার কংগ্রেস। আগামীকাল ৯ ডিসেম্বর আসামে পিএমএওয়াইয়ের আর্থিক অনুদান পাবেন সুবিধাভোগীরা। আবাস যোজনায় রাজ্যে আরও নতুন ৩.৭ লক্ষ ঘর নির্মাণ হবে, বললেন মন্ত্রী রঞ্জিত দাস। চণ্ডীপুরে দলেশ্বরী নদীর পর পাকা সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। পাট্টা নীতিতে বিপাকে চা বাগান মালিকরা, আইনি লড়াইয়ের প্রস্তুতি। ৮২৫টি চা বাগানের ২,১৮,০০০ বিঘা জমি অধিগ্রহণে মালিকপক্ষের তীব্র আপত্তি। পূর্ব সুনাইয়ে চাঞ্চল্যকর গৃহবধূ মনোয়ারা বেগম হত্যাকাণ্ডে গ্রেফতার এক, অভিযুক্তের স্বীকারোক্তিতে চাঞ্চল্য। প্রতিবাদ সভায় দোষীদের কড়া শাস্তির দাবি। চা বাগান শ্রমিকদের পাট্টা দিতে শুরু সমীক্ষা, গঠন বাগানভিত্তিক কমিটিও। ২৬শে কাটিগড়ায় বিজেপির টিকিটের জন্য মুখ্যমন্ত্রীর কাছে বায়োডাটা জমা দিলেন সুখেন্দু। এবং সর্বশেষ খবরটি হল, ফোনে জিপিএস চালু বাধ্যতামূলক করতে চায় কেন্দ্র, মানতে নারাজ নির্মাতা সংস্থাগুলি। এবারে শুনুন বিস্তারিত খবর। বিধানসভা নির্বাচনে আসামে কংগ্রেসের প্রার্থী বাছাইয়ের সম্পূর্ণ দায়িত্ব এপিসিসি সভাপতি গৌরব গগৈর হাতে দেওয়া হলে কংগ্রেস একাই ৮০-র বেশি আসনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরবে, জোর গলায় এই দাবি করেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের উপসভাপতি আলহাজ আলিমুদ্দিন ববুইয়া। আসামে কংগ্রেস দলের প্রার্থী বাছাইয়ের দায়িত্ব এপিসিসি সভাপতি গৌরব গগৈর হাতে ন্যস্ত করার দাবিতে কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে দেখা করতে ১০ ডিসেম্বর দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। গত বিধানসভা নির্বাচনে আসামে প্রার্থী বাছাইয়ে দিল্লির হস্তক্ষেপে দলের ভরাডুবি হয়ে বলে জানান আলগাপুর কাটলিচুড়া বিধানসভা আসনে কংগ্রেস দলের টিকিট প্রত্যাশী আলিমুদ্দিন ববুইয়া। বিধানসভা নির্বাচনে এআইইউডিএফের সঙ্গে জোট বেঁধে হাইলাকান্দি বিধানসভা আসন ছেড়ে দেয় কংগ্রেস। জোটের প্রার্থী হিসেবে জয়ী হয়ে বিধায়ক জাকির হোসেন লস্কর সহ এআইইউডিএফের বিধায়করা বিজেপির এজেন্ট হিসেবে কাজ করেন। এতে এবার হাইলাকান্দিতে এআইইউডিএফ দলের অস্তিত্ব নেই। বিধায়ক হওয়ার সুবাদে ভাই এবং ছেলের নামে ঠিকাদারি করে নিজের আখের গুছিয়েছেন জাকির। বিধায়ক জাকিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এ ব্যাপারে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জেলা কংগ্রেস নেতা আলিমুদ্দিন ববুইয়া। বিধানসভা নির্বাচনে হাইলাকান্দিতে ২টি বিধানসভা আসন কংগ্রেস দল দখল করবে বলে দাবি করেন তিনি। এআইইউডিএফ দলকে ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় আসার সুযোগ করে দেওয়া হয়েছে। দেরিতে হলেও একথা ভোটাররা বুঝতে পেরেছেন। এতে বিধানসভা নির্বাচনে হাইলাকান্দির ভোটাররা কংগ্রেসের পক্ষে রয়েছেন বলে দাবি করেন তিনি। বিগত বিধানসভা নির্বাচনে কংগ্রেস তহবিলে ৫০,০০০ টাকা দিয়ে আবেদন করে মহাজোটের প্রার্থী হিসেবে জাকির হোসেন লস্করকে টিকিট দেওয়ায় টিকিট থেকে বঞ্চিত হন বলে জানান আলিমুদ্দিন ববুইয়া। এরপরও দলের প্রতি আনুগত্য প্রকাশ করে দলের স্বার্থে কাজ করছেন। ২৬-এর বিধানসভা নির্বাচনে আলগাপুর কাটলিচুড়া বিধানসভা আসনে তাকে কংগ্রেস দলের টিকিট দেওয়ার আবেদন জানান আলিমুদ্দিন ববুইয়া। পরবর্তী খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ পিএমএওয়াই প্রকল্পের আওতায় আসামে প্রায় ৩.৭ লক্ষ নতুন সুবিধাভোগীর জন্য আর্থিক অনুদান আগামীকাল ৯ ডিসেম্বর প্রদান করা হবে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানান, ওই দিন বকতে কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী ও তিনি যৌথভাবে এই অর্থ বিতরণ কর্মসূচি পরিচালনা করবেন। মন্ত্রী রঞ্জিত বলেন, প্রায় ৩.৭ লক্ষ বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে এবং অতিরিক্ত ১২,০০০ বাড়ি বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল কেন্দ্রীয় অনুষ্ঠানের পাশাপাশি প্রতিটি বিধানসভা কেন্দ্রে সভা অনুষ্ঠিত হবে এবং নতুন সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে পিএমএওয়াইয়ের প্রথম কিস্তির টাকা সরাসরি জমা হবে। পরবর্তী খবর, চণ্ডীপুরে দলেশ্বরী নদীর উপর পাকা সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। চণ্ডীপুরে দলেশ্বরী নদীর উপর আরসিসি সেতু নির্মাণের দাবি উঠল। প্রাক্তন মন্ত্রী গৌতম রায় চণ্ডীপুর এলাকায় দলেশ্বরী নদীর উপর বেশ কয়েকটি পাকা সেতু নির্মাণ করেছেন। চণ্ডীপুর অঞ্চলে পরপর ২-৩টি সেতু নির্মাণ করেন, কিন্তু এরপরও এলাকায় আরও সেতু নির্মাণের প্রয়োজন দেখা দিয়েছে। আলগাপুর বাজারের পশ্চিম প্রান্তে
দলেশ্বরী নদীর পর আরেকটি আরসিসি সেতু নির্মাণ করার জোরালো দাবি জানালেন এলাকাবাসী। গুলালিয়া থেকে চণ্ডীপুর পর্যন্ত প্রায় বিস্তীর্ণ এলাকার মানুষ ধলেশ্বরী নদীর পর তৈরি বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার করছেন। এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী সহ জনসাধারণ চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাছাড়া ছাত্রছাত্রীরাও চলাচলের সমস্যার শিকার। বিদ্যালয়ে যাতায়াতে বাঁশের সাঁকো পাড়ি দেওয়া ছোট ছোট ছেলে মেয়েদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। গত বছর এভাবে বর্ষার মরশুমে পরপর দুটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। স্কুলে যাওয়ার পথে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে যায় দুই ছাত্র। তাই বর্তমানে শুকনো মরশুমে এই এলাকায় পাকা সেতু নির্মাণের দাবিতে সরব হলেন জনগণ। এ ব্যাপারে তারা স্থানীয় বিধায়ক সহ পঞ্চায়েত প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন। বর্তমানে এই এলাকায় বাঁশের সেতু দিয়েই লোক চলাচল চলছে। পরবর্তী খবর, ২৬-এর নির্বাচনে কাটিগুড়া বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থিত্ব চেয়ে মুখ্যমন্ত্রীর হাতে বায়োডাটা তুলে দিলেন বিজেপি নেতা সুখেন্দু কর। শিলচর পুলিশ গেস্ট হাউসে মুখ্যমন্ত্রীর কাছে বায়োডাটা তুলে দিয়ে সুখেন্দু কর জানান, ১৯৮২ সাল থেকে তিনি বিজেপি দলের সঙ্গে অতঃপ্রতভাবে জড়িত। বিদ্যার্থী মোর্চা থেকে শুরু করে গত পঞ্চায়েত নির্বাচনে কাটিগুড়ায় দলের লজিস্টিক সাপোর্টার হিসেবে কাজ করেছেন। কাটিগুড়ার ৩বারের বিধায়ক প্রয়াত কালীরঞ্জন দেবের সঙ্গে প্রত্যন্ত অঞ্চলে দলের প্রচার প্রসারে কাজ করেছেন। এছাড়াও প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়ের কাটিগুড়ার স্থানীয় প্রতিনিধি সহ দলীয় বিভিন্ন পদে কাজ করেছেন। আসাম সরকারের খেল মহারণ অনুষ্ঠানে পরপর ৩ বছর কাটিগুড়ার দায়িত্বে ছিলেন তিনি। কাটিগুড়ার ভূমিপুত্র হিসেবে আগামী বিধানসভা নির্বাচনে তিনি দলের প্রার্থিত্ব চেয়েছেন। সুখেন্দু কর জানান, তিনি পুরোপুরি আশাবাদী ২৬-এর নির্বাচনে বিজেপি নেতৃত্ব প্রার্থী হিসেবে তাকেই কাটিগুড়ায় মনোনীত করবেন। এ ব্যাপারে কাটিগুড়ার নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন সুখেন্দু কর। পরবর্তী খবর, ফোনে জিপিএস চালু বাধ্যতামূলক করতে চায় কেন্দ্র, মানতে নারাজ নির্মাতা সংস্থাগুলি। দেশ জুড়ে বিরোধিতার মুখে স্মার্টফোনের সঞ্চার সাথী অ্যাপ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে কেন্দ্র। কিন্তু এবার ব্যক্তিগত পরিসরে নজরদারি চালানোর জন্য মোদী সরকার অন্য পদ্ধতি অবলম্বনীয় ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। কেন্দ্র চাইছে প্রত্যেক স্মার্টফোনের জিপিএস লোকেশন যেন সবসময় চালু থাকে। এতে কোন ফোনটি কোন জায়গায় রয়েছে তা অতি সহজে নিখুঁত জানা যাবে। তবে এবার আর সরাসরি নয়, সিম অপারেটর সংস্থাগুলির মাধ্যমে নজরদারি চালানোর পরিকল্পনা করেছে কেন্দ্র। এই নিয়ে সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কেন্দ্রকে চিঠি দিয়েছে। জিও এয়ারটেল এই সংস্থার সদস্য। ওই চিঠিতে সিওএআই জানিয়েছে, লোকেশন সংক্রান্ত তথ্য তখনই দেওয়া সম্ভব যখন স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলি জিপিএস প্রযুক্তি সবসময় চালু রাখার ব্যবস্থা করবে। কারণ স্যাটেলাইট সিগন্যাল ও ইন্টারনেট ব্যবহার করে এই প্রযুক্তি কাজ করে। সূত্রের খবর, কেন্দ্রের প্রস্তাবে শুরুতেই বেঁকে বসেছে অ্যাপল, স্যামসাং এবং গুগলের মতো ফোন নির্মাতা সংস্থাগুলি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, গ্রাহকদের গোপনীয়তা নিয়ে তারা আপোষ করতে রাজি নয়। গত শুক্রবার ফোন নির্মাতা সংস্থাগুলির শীর্ষ আধিকারিকদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু আপাতত সেই বৈঠক পিছিয়ে গিয়েছে। এই নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে কোনো ফোনের অবস্থান জানার জন্য টাওয়ার লোকেশনের উপর ভরসা করতে হয়, কিন্তু এতে একেবারে নিখুঁত তথ্য পাওয়া যায় না, শুধু সম্ভাব্য এলাকা সম্পর্কে জানা যায়। মোদী সরকার দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, ফোনের সঠিক অবস্থান না জানতে পারার জন্য বিভিন্ন তদন্তকারী এজেন্সিগুলি সমস্যায় পড়ছে। এখন স্মার্টফোনগুলিতে শুধুমাত্র কিছু অ্যাপ ব্যবহারের সময় জিপিএস প্রযুক্তি চালু হয়, কিন্তু তার আগে ব্যবহারকারীদের জন্য ফোনে সতর্কবার্তা দেখানো হয়। এই প্রযুক্তি যদি সবসময় চালু থাকে, তাহলে কোন বাড়িতে ফোন রয়েছে সেটিও দ্রুত বের করে ফেলা সম্ভব। আর এখানে গোপনীয়তা লঙ্ঘনের প্রশ্ন উঠছে। জিপিএস প্রযুক্তির সাহায্যে একজন ব্যক্তি কখন কোথায় যাচ্ছে তার উপর প্রতি মুহূর্তে নজরদারি চালানো সম্ভব হবে। স্মার্টফোন নির্মাতাদের একাংশের মতে, জিপিএস প্রযুক্তিকে কখনোই নজরদারির জন্য তৈরি করা হয়নি। পরবর্তী খবর, চা বাগান শ্রমিকদের পাট্টা দিতে শুরু সমীক্ষা, গঠন বাগান ভিত্তিক কমিটিও। রাজ্যের চা শ্রমিকরা শীঘ্রই জমির পাট্টা পাবেন। শ্রমিকদের জমির পাট্টা দিতে সম্প্রতি সরকার বিধানসভায় অনুমোদন জানানোর পর বাগানগুলোতে শুরু হয়েছে জমির সমীক্ষার কাজ। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে সম্প্রতি জেলা শাসকদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ওই বৈঠকের পরই রাজ্যের প্রত্যেক জেলায় রাজস্ব বিভাগের সহযোগিতায় বাগানের শ্রমিকদের জমির সমীক্ষার কাজ শুরু হয়েছে। তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও করছেন একাংশ বাগান মালিক। তাদের ভাষ্য, এর ফলে রাজ্যের চা বাগানগুলোতে সমস্যা তৈরি হবে। উল্লেখ্য, বছরের পর বছর ধরে বাগানের জমিতে বসবাস করলে শ্রমিকরা আজও জমির পাট্টা পাননি। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি ঘোষণা করেন বাগানের শ্রমিকদের জমির পাট্টা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এই ঘোষণাকে তখন নাটক বলেও কটাক্ষ করেন বিরোধীরা। কিন্তু এসবের মধ্যেই বাগান শ্রমিকদের জমির অধিকার দিতে শুরু হয়েছে সমীক্ষার কাজ। জমির পাট্টা দিতে প্রত্যেক চা বাগানে গঠন করা হয়েছে একটি কমিটি। পর্যায়ক্রমে রাজ্যের প্রায় 800টি বাগানে এই জমি জরিপের কাজ শেষ করা হবে। এরপরই শ্রমিকদের পাট্টা দেওয়ার কাজ শুরু হবে। রাজস্ব বিভাগের সূত্রের দেওয়া তথ্য মতে উজান আসামের কয়েকটি জেলায় বাগান শ্রমিকরা যেসব জমিতে বসবাস করছেন ওই জমিগুলোতে জিপিএস ব্যবহার করে প্লটগুলো নথিভুক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে চা শ্রমিকদের বুক দখল করা জমিতে প্রযুক্তির সাহায্যে সঠিক ম্যাপিং করা হবে। এসব জমির কত অংশে চায়ের উৎপাদন হচ্ছে, কতটা অংশে শ্রমিকরা বসবাস করছেন, সেসব পৃথক করে মিশন বসুন্ধরা প্রকল্পের মাধ্যমে জমির মালিকানা সত্ত্ব শ্রমিকদের দেওয়া হবে। জেলা প্রশাসন এক্ষেত্রে রাজ্য সরকারের অধীনে থাকা এডিসি বাগানগুলোতে সমীক্ষার কাজ শুরু করেছে। উজান আসামের গোলাঘাট, তিনসুকিয়া, ডিব্রুগড়, যোরহাট ইত্যাদি জেলার বাগানগুলোতে আজ থেকেই শুরু হয়েছে সমীক্ষার কাজ। এর ফলে উৎফুল্লিত বাগান শ্রমিকরা। এক ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে রাজ্য সরকার চা শ্রমিকদের 200 বছরের দাসত্ব থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে জমির সত্ত্ব দেওয়ার কাজ বিধানসভা নির্বাচনের আগেই শুরু করার লক্ষ্য স্থির করেছে। সে অনুসারে জেলা শাসকদেরও নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নেতৃত্বেই চলবে সমীক্ষার কাজ। এই কাজে সহযোগিতা করছে রাজস্ব বিভাগ ও চা বাগান কর্তৃপক্ষ। এদিকে রাজ্য সরকার চা শ্রমিকদের জমির সত্ত্ব দিতে যখন পরিকল্পনা করছে, ঠিক সে সময় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন একাংশ বাগান মালিক। তাদের ভাষ্য, সরকার 3,33,000-এরও বেশি চা শ্রমিক পরিবারকে সাহায্য করার উদ্যোগ নিয়েছে ঠিক, কিন্তু এর ফলে রাজ্যের গুরুত্বপূর্ণ চা শিল্পের সমস্যা তৈরি হতে পারে। 825টি চা বাগানের প্রায় 2,18,000 বিঘা জমি অধিগ্রহণ করে বণ্টন করতে চাইছে সরকার। সম্প্রতি বিধানসভায়ও এই পরিকল্পনায় অনুমোদন জানানো হয়েছে। জেলা প্রশাসনও প্রক্রিয়া শুরু করেছে। তবে সমস্যাও আসতে পারে চা শিল্পে, উদ্বেগ ধরা পড়ে তাদের কণ্ঠে। পরবর্তী খবর, পূর্ব সোনাইয়ে চাঞ্চল্যকর গৃহবধূ মনোয়ারা বেগম হত্যাকাণ্ডে গ্রেফতার এক। পূর্ব সোনাইয়ের সুন্দরী প্রথম খণ্ডের শান্তগ্রাম এবার শিউরে উঠেছে এক নির্মম ঘটনায়। গৃহবধূ মনোয়ারা বেগমকে নৃশংসভাবে হত্যার অভিযোগে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে কচুদরম পুলিশ। এই মর্মান্তিক খুন শুধু মনোয়ারার পরিবারকেই সুখী বাসায়নি, আতঙ্কের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়েই। মৃতা মনোয়ারা বেগম পেশা গৃহবধূ। গত 23 নভেম্বর রবিবার সন্ধ্যায় তিনি ঘর থেকে বেরোনোর পরে আর ঘরে ফিরেননি। রাতে পরিবার খোঁজাখুঁজি শুরু করলেও কোনো হদিশ মিলছিল না। 24 নভেম্বর ভোরে গ্রাম সংলগ্ন ধান খেতে কাজ করতে যাওয়া কয়েকজন স্থানীয় মানুষ প্রথম দেখতে পান এক নারীর রক্তাক্ত অর্ধনগ্ন দেহ পড়ে রয়েছে সন্দেহজনক অবস্থায়। খবর ছড়িয়ে পড়তেই চমকে উঠে গ্রামবাসী। পরিবার ঘটনাস্থলে গিয়ে দেহটি মনোয়ারা বেগমের বলে শনাক্ত করে মুহূর্তেই পুরো এলাকা সুখের আবহে বাড়ি হয়ে উঠে আর ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। খবর পেয়ে কচুদরম থানার বিশাল পুলিশ বাহিনী সঙ্গে 2 প্রবেশনারি ডিএসপি এবং বিচার বিভাগীয় আধিকারিক দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এলাকায় তৎক্ষণাৎ শুরু হয় জিজ্ঞাসাবাদ, গোয়েন্দা কুকুর দিয়ে তল্লাশি এবং ফরেনসিক প্রমাণ সংগ্রহ। তবে প্রথম দিকে তেমন কোনো স্পষ্ট সূত্র পুলিশ হাতে পায়নি। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে সেদিন রাতেই বাপের বাড়িতে দাফন সম্পন্ন হয়। মামলা রুজুর পর থেকেই কচুদরম থানার তদন্তকারী দল ঘটনার খুঁটিনাটি কেটে কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। প্রথম দফায় সন্দেহ ঘনীভূত হয় গ্রামেরই বাসিন্দা 57 বছর বয়সী নরম আলীর উপর। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হলেও শনিবার আবার ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ভেঙে পড়েন। পুলিশের কাছে স্বীকার করেন, গৃহবধূ মনোয়ারার সঙ্গে গ্রামের আরেক ব্যক্তির সুসম্পর্ক দেখে তিনি রাগান্বিত হন এবং প্রতিশোধের মুখে খুনের পরিকল্পনা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, সেদিন ক্ষেতের দ্বারে মনোয়ারাকে একা পেয়ে নরম আলী প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেন।
তারপর নির্মমভাবে লাথি মারেন, মুখে পলিথিন চেপে ধরে শ্বাসরোধ করতে থাকেন। এরপর ধান কাটার কাঁচি দিয়ে একাধিকবার কুপাতে থাকেন। রক্তাক্ত অবস্থায় মনোরা ঘটনাস্থলেই মারা যান, আর নরম আলী সেখান থেকে পালিয়ে যায়। শনিবার তাকে আদালতে তোলা হলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্তের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই সুন্দরী প্রথম খণ্ড গ্রাম জুড়ে খুব তীব্র হয়ে ওঠে। রবিবার সন্ধ্যা 7টায় গ্রামের প্রাক্তন গ্রুপ সদস্য ফখরুল ইসলাম মজুমদারের বাড়িতে জরুরি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাউরিকান্দি জিপির 2 নং গ্রুপ সদস্যা রমজানা বেগম লস্কর। উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণরা, মহিলা সদস্যা, যুব সমাজ ও সমাজ সচেতন ব্যক্তিরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।